ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না, পাঠ্য বইয়ে বিএনপিকে হেয় করার অভিযোগ। হাসিনাকে ফেরাতে ভারতকে চাপে রাখার পরামর্শ, গুম খুন গণহত্যার বিচার দ্রুত শেষ করার তাগিদ। লালমনিরহাটের শূন্য রেখায় পিছু হটল বিএসএফ, সীমান্তে প্রযুক্তিগত শক্তি বাড়ানোর পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, গুঞ্জন উড়িয়ে দিলেন জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে বিএনপির ৩ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। 10 জানুয়ারি এই আমন্ত্রণপত্র পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে এই জাতীয় প্রাতরাশ প্রার্থনা হবে। মার্কিন কংগ্রেশনাল কোচিয়ারদের নেতৃত্বে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজন করা হয়। 1953 সাল থেকে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে আসছেন। বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তায় এসে গেছে বাজারে। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে, এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্য বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা। বলছেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝামাঝি এসে ১০০টির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ১১ জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক হার কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার, ওষুধ, ইন্টারনেট, আঙুর, আপেল, তরমুজ, ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, এলপি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর। রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ। বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, মিষ্টি, ড্রাইভিং লাইসেন্স, নন এসি হোটেল, ন্যাপকিন ও তাওয়াল, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের উপর 5% থেকে বাড়িয়ে 15% পর্যন্ত করা হয়েছে। রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনো পড়েনি সরাসরি প্রভাব। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী এ বাজারে আবারও দাম বৃদ্ধির আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে। এতগুলো পণ্যের দাম বাড়লো, মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে। জুনে বাজেট হয়, কিন্তু জানুয়ারিতে বাজেট হয়ে বাড়াই দিব, এটা তো আমরা জানা ছিল না। প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে। মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে, এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো, এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ। কেজিতে প্রতি কার্টনে 300 টাকা 400 টাকা বেশি রাখতেছে ট্যাক্সের কারণে। যেমন যে গত সপ্তাহে যে মালটা ছিল 250 টাকা, এই সপ্তাহে সেটা 280 টাকা। নাশপাতি গত সপ্তাহে ছিল 280, সেটা 300 টাকা সপ্তাহে। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েও জানা গেল পণ্যের দাম বাড়বে, সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে বাড়তি রেটে আসবে, এখনো বাড়তি রেটে আসে না, আগের রেটটা এখনো দিচ্ছে। কিভাবে চলে মানুষ জানি না, এইভাবে চলা যায় না। যেইভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওইভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না, আমাদের ইনকাম বাড়ছে না, তো এটা তো এফেক্ট পড়ে। যেহেতু এই সরকারটা বিপ্লব পরবর্তী সরকার,
আমাদের প্রত্যাশা ছিল যে না, তারা জনগণের যে দাবি, যেই কারণে আমাদের আসলে এত বৈষম্য ছিল আগে, এই জিনিসগুলো তারা পূরণ করবে, যে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, এই সিন্ডিকেটগুলো ভাঙা। তো সেক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে। দামাদামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয়। প্রতি মাসে আমার ওয়াইফের লাগে প্রায় 7-8 হাজার টাকা ওষুধ, আমারও লাগে প্রায় 6-7 হাজার টাকা ওষুধ। এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে, এখন তো হয়ে গেছে প্রায়, যেই ওষুধ 8,000 কিনতাম ওই এখন লাগবে প্রায় 10,000 টাকা। দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা। পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে, ভালোর প্রতি তখন খারাপ হয়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন, অর্থ উপদেষ্টা, উনি একজন অভিজ্ঞ মানুষ, অত্যন্ত, উনি একজন অর্থনীতিবিদ বা সাবেক গভর্নর। ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি না, উনি তো তেমন কিছুই করতে পারছে না। সেরকম প্রতিফলনটা আসলে ওদের কাজে করবে নেই আর কি, আমরা আসলে খুব হতাশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইএমএফের ঋণের বোঝা টানতে শতাধিক পণ্যের উপর নতুন করে বসানো শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচারের কারণে ভঙ্গুর অর্থনীতির চাপ সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $4.7 বিলিয়ন ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব ছিল। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার সম্প্রতি শিশু খাদ্য, ওষুধ সহ শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়িয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে প্রস্তাবিত শুল্ক কর প্রত্যাহারের দাবি জানানো হয়। যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয়, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি? আইএমএফ যে শর্ত দিয়েছে, সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বন্ধেরও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এর আগে সকালে ঢাকা উদ্যানে রিকশা চালকদের মতবিনিময় সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্দরমহলে যদি আপনাদের উপরে চাপ সৃষ্টি করে, আপনারা আমাদেরকে জানান, আপনারা তাদের চাপের কাছে নতি স্বীকার করবেন না। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র দাবি করেন তিনি। একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে না। এবি পার্টির জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। যোগ দেন জুলাই আগস্ট আন্দোলনে যুগপথ অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান। সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি, সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। ন্যায় বিচারই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরির প্রধান ভিত্তি। এবি পার্টির এই কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচনও চায় বলেও আবারও জানালেন দলটির মহাসচিব। নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে।
এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল থেকে উঠে আসে সব দল ও মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারও। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পাঠ্য বইয়ে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক ইতিহাস ছাপিয়ে শিশু কিশোরদের মগজ ধুলাইয়ের কাজ করে যাচ্ছে হাসিনার দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ তাদের পালিয়ে যাওয়া গডমাদারকে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন রিজভী। তানজিলা তাসনিমের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি কথা বলেন পাঠ্য বইয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা ও উস্কানিমূলক ইতিহাস তুলে ধরা প্রসঙ্গে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। হাসিনা পালিয়ে গেলেও তার অনেক দোসর এখনো শপথে বহাল, আর তাদের বিশেষ সমর্থক ভারত দেশের বিরুদ্ধে যে কোনো ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে এ সময় মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকার ক্রমাগত ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে মার্কিন হাত ছিল না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়া গুঞ্জন উড়িয়ে দিয়ে সুলিভান বলেন ভারত সরকারও এ বিষয়ে অবগত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে উঠে এসেছে সব তথ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে মার্কিন ভারত সম্পর্ক এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় তিনি মন্তব্য করেন শেখ হাসিনার পতনের পেছনে কোনো হাত ছিল না যুক্তরাষ্ট্রের। তিনি বলেন বাংলাদেশের রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগ অযৌক্তিক। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, এমনটিও বলেন তিনি। এসব খবর প্রকাশিত হয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে। প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের নেতৃত্ব দিচ্ছে এমন ধারণা প্রত্যাখ্যান করছি। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এ অভিযোগ বিশ্বাস করে না। তবে তিনি স্বীকার করে বলেন একজন ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্র ওঠার পর যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কিছুটা শিথিল হয়েছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের জুলাই বিপ্লবের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ। এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারাও অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চারদিক থেকে ভারতের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ কূটনীতিক ও আইন বিশ্লেষকদের। সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর পর এমন পরামর্শ তাদের। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে থাকা হাসিনাপন্থীদের দায়িত্ব থেকে সরিয়ে স্বচ্ছ বিচার এবং দ্রুত তদন্ত শেষ করারও তাগিদ তাদের। শাকিরা আরজু রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশের চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র দফতর। বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত। তবে কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত? বাংলাদেশের আর কি করার আছে? চিন্তা করতে হবে যে আমাদের এখন তদন্তগুলো কতটা সুন্দরভাবে হচ্ছে, কারণ আমাকে আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছে কিনা আমার দেখতে হবে, কারণ আমাকে এটা পরে সেল করতে হবে। আমাদের করতে হবে এমনভাবে যে যাতে আমরা মাস দুয়েকের মধ্যেই আমরা অনেক তথ্য নিয়ে সুন্দর একটা জিনিস নিয়ে কেস নিয়ে যেতে পারি। বাংলাদেশে ওনার ইনএবসেন্সিয়া বিচার হবে, রিমাইন্ডার দিবে যে ফার্স্ট ওয়ারেন্টের পরে সেকেন্ড ওয়ারেন্ট, থার্ড ওয়ারেন্ট বা থার্ড রিকোয়েস্ট লেটার এভাবে দিবে। দেওয়ার পরে কোর্টে সাবমিট করবে। প্রথমত একটি টিম গঠন করার পরামর্শ দেন সাবেক এই কূটনৈতিক। বলেন শেখ হাসিনার বিষয়ে ভারত থেকে যেসব তথ্য আসছে সেসব বিশ্লেষণ করে এগোতে হবে। আমি
মনে করি যে আসলে সরকার চলে হচ্ছে একটা টিম দিয়ে। এই টিমটা হচ্ছে ক্যাবিনেট, মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে এর জন্য দায়ী। আমি এই হিসাবে বলবো যে এটাকে মন্ত্রিপরিষদকে করতে হবে। গত 15 বছরে ঘটে যাওয়া গুম, হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি, বিডিআর হত্যাকাণ্ড সহ সব বিষয়ে স্বচ্ছতার সাথে দ্রুত তদন্ত শেষ করে জনগণের সামনে উপস্থাপন করার কথা বলেন বিশ্লেষকরা। আমি বিডিআরের এই হত্যাকাণ্ডকে উঠিয়ে আনার ব্যাপারে মনে করি এটা যদি সুন্দরভাবে করা যায়, একদম ঠিক এবং সেই সুন্দরভাবে করে, সুন্দরভাবে বলতে আমি বোঝাচ্ছি একেবারে বৈধভাবে, ক্লিন, সেখানে যদি ভারতের সম্পৃক্ততা দেখা যায়, এটা কি আপনার মনে হয় না ভারতের উপরে বিশাল চাপ সৃষ্টি করবে? অবশ্যই করবে। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান। ট্রাইব্যুনাল থেকে দুইবার জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রবাসী আয়ের একটি বড় অংশ দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করে। হুন্ডির মাধ্যমে নয়ছয় হওয়া সেই রেমিটেন্সের প্রবাহ কমলে প্রভাব পড়ে গোটা ব্যবস্থায়। রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির আয়োজনে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের সিরিজের উদ্বোধনীতে উঠে আসে এসব তথ্য। বিশ্বজুড়ে প্রায় 1.5 কোটি প্রবাসীকে স্বীকৃতির দাবি ওঠে অনুষ্ঠানে। প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছেন দুনিয়ার বিভিন্ন দেশে, তারা আমাদের প্রকৃত অ্যাম্বাসেডার্স। যদি একটা বিকাশ সেন্টার যদি দোকানে হতে পারে, যদি টাকা নেওয়া দেওয়া করতে পারে, ব্যাংকের এরকম একটা সেক্টর কেন চালু হয় না যে বিদেশ থেকে যে ছেলেটি, আমি বলছি যেটা হুন্ডিতে টাকা পাঠাবে বলছি, সে হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনি 10 টাকা 15 দিন তার রেমিটেন্স পাঠাতে টাকা খরচ হয়, জাস্ট ইউ ট্রাই টু অ্যাডজাস্ট ইট স্যার। অর্থ পাচার ও লুটপাটের মাধ্যমে আর্থিক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা যে সম্পদ নিয়ে চলে গেছে যারা, তাদেরকে কিভাবে এই সম্পদ ফেরত আনতে পারি দেশে এবং বিদেশে, সেই প্রচেষ্টা হচ্ছে। আপনারা ফোকাস করেছেন, 10টা টাস্ক ফোর্স করা হয়েছে, 10টা এনটিটিকে, পরিবারকে লক্ষ্য করে রেখে। এদিকে বিদেশে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধিতায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এরকমটি পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম ছোড়ার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ আসবে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। পরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত শহীদুল ইসলামকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শুক্রবার হঠাৎ করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দহগ্রামের ক্লাবপাড়া এলাকার শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা দেশটির নাগরিকদের সহায়তায় এই বেড়া নির্মাণ শুরু করে। ভিতরে দেন, ওরা মানতেছে না, ওরা পিলের কাছেই দেছে। বিজিবি অর্ডার দিলে ওখানে দিয়ে দিব। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান
51 বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের সদস্যরা। পরে বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ করে অভ্যন্তরে চলে যায় বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকরা। বিজিবির কেউ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি, তবে এখন স্বাভাবিক রয়েছে সীমান্তের পরিবেশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে বেড়া নির্মাণ চেষ্টার পর এবার গুলি ছুড়েছে বিএসএফ। এতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ভোর 6টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে অস্থিরতা। দুই দেশই চলছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠছে, ভারতের এমন পদক্ষেপ প্রতিহিংসা কিংবা আগ্রাসন কিনা। কূটনীতিকরা বলছেন এসব ঘটনা হতে পারে ভারতের নতুন কোনো উস্কানিমূলক আচরণ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 150 গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখতে পারবে না, এমনকি কেউই পারবে না কোনো অবকাঠামো নির্মাণ করতে। কিন্তু সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিএসএফ নাইট ভিশন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ আছে। ভারতীয় সীমান্তের এই সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে বাংলাদেশও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। প্রশ্ন জোরালো হচ্ছে, সকল আইন, নিষেধাজ্ঞা, নিয়ম নীতি উপেক্ষা করেও কেন ভারতের এই পদক্ষেপ? তাদের সাথে আলোচনা করা, পতাকা বৈঠক করা ছাড়াও আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে যাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করা হলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরপর আরও এমন ঘটনা ঘটলে তবেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়া যেতে পারে। আন্তর্জাতিক লেভেলে নেওয়া যায় এটা, যদি এরপরে আরও কয়েকটা এরকম ঘটে এবং আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এটা প্ল্যান করে ভারত এটা করছে এবং এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে না নিলে আমাকে এটা একটা যুদ্ধ করে থামাতে হবে। একই সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের সীমান্তে শক্তি বাড়ানোর বিষয়ে। বলেন, ফোর্স মাল্টিপ্লায়ার ও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার বাড়ানোর কথা। শক্তি বৃদ্ধি শুধু নাম্বার, সংখ্যা বৃদ্ধি না করে অনেকভাবে করা যায় অস্ত্রশস্ত্রের উন্নয়ন। ফোর্স মাল্টিপ্লায়ার হলো এমন কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস, যেগুলি দিয়ে মানুষের কম মানুষ দ্বারা ওই একই কাজ করা যায়। অ্যাডভান্স নাইট ভিশন সিস্টেমস অ্যাডপ্ট করা যায়। অনেক রকম গ্যাজেটস আজকাল আছে, এগুলি অবশ্যই প্রয়োগ করা উচিত। সীমান্তের এ উত্তেজনা ভারতের কোনো উস্কানিমূলক আচরণ কিনা তা নিয়ে এই কূটনীতিক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সব বড় দল একদিকে হয়ে একই সুরে কথা বলছে, তাই বাংলাদেশ শক্ত অবস্থানে না যাওয়া পর্যন্ত এমনটা চলবে। বিজেপি সরকার কে ওই দেশেই বলা হয় একটা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, কোয়াজি ফ্যাসিস্ট সরকার। অর্থাৎ তাদের সরকারি এবং বেসরকারি বিরাট একটা অনুগত বাহিনীর মতো আছে আর কি, যেখানে কিন্তু ওরা একই সুরে কথা বলবে সবাই, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার একটা সবল এবং একটা শক্তিশালী সরকার হবে এবং তার সাথে সাথে ভারতের সাথেও একটা বোঝাপড়া যতক্ষণ না হবে, ন্যায্য বলেন, যে বোঝাপড়া, ততক্ষণ এটা চলতে থাকবে বলে আমি মনে করি। নতুন যে রাষ্ট্রদূতদের নিয়োগ দেওয়া হচ্ছে তারা বিগত সরকারের হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও নড়বড়ে অবস্থায় যাবে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নিবন্ধিত সব দল নিয়ে জাতীয় নির্বাচন, বললেন সিএসি। ভোটার তালিকায় আসছেন প্রবাসীরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। সিলেট সার্কিট হাউসে মত বিনিময়ে সিএসি আরও জানান, তফসিল ঘোষণা পর্যন্ত নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় নির্বাচন হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। স্থানীয় সার্কিট হাউসে সিলেট বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী 1 বছরে যতটুকু সম্ভব প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, একই সঙ্গে সব জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, পরে এ বিষয়ে জানানো হবে বলেও জানান সিইসি। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে মেরে ফেলা জায়েজ করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রেস সচিব বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেয়া ছিল তার কাজ। জানান, বিদেশের টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সভায় প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির মহাপরিচালক বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও 1 মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো একটি কালো রাত দেখতে হতো, যেখানে টার্গেট থাকতেন শিক্ষক ও সাংবাদিকরা। বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি। এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট, মার্কা মেরে দিতে চাচ্ছে যাতে গ্লোবালি কনসেন্ট তৈরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায়। সংস্কার, নির্বাচন, ঐক্য, এই তিনের মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য। ঐক্য না থাকলে আপনার সংস্কার হবে না, আপনার নির্বাচন ব্যাহত হতে পারে, নির্বাচনের ফল আপনার জনগণের পক্ষে নাও আসতে পারে। জাতীয় নির্বাচনে অংশ নিতে ন্যূনতম সংস্কার চায় এবি পার্টি। এর জন্য সরকারকে সময়ও দিতে চায় দলটি। প্রথম জাতীয় কাউন্সিল শেষে এবি পার্টি নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এমনটাই জানান 21 টেলিভিশনকে। এর আগে শুক্রবার দিনব্যাপী নির্বাচনের পর শনিবার দলের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে নতুন আঙ্গিকে রাজনীতির কথাও জানান তারা। আমরা মনে করছি নির্বাচনের জন্য কিছু শর্ত আছে, যেমন ধরেন আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যব্যবস্থা, এগুলোতে এখনও অনেক কিছু ঝামেলা আছে, গ্যাপ আছে, এগুলো একটু গুছিয়ে তোলার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে রাষ্ট্র সংস্কারের কিছু প্রতিজ্ঞা আছে আমাদের। রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারলে আমি মনে করি যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত ভালো। সংস্কারের যে আলাপ উঠেছে, এই আলাপের জন্য পূর্ব শর্ত হচ্ছে যে সকল রাজনৈতিক দল সংস্কারকে দলের ভিতরে ধারণ করবেন না, তারা ক্ষমতায় গেলেও রাষ্ট্রের সংস্কার করতে পারবেন না। তাই এবি পার্টি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে যে আমাদের এই সংস্কারের জায়গাটা, আলাপটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। শহর এলাকায় দ্রুত কমছে খেলার মাঠ। এসব মাঠে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প, শপিং মল আর বাণিজ্যিক স্থাপনা। ফলে অবসর সময় কাটাতে স্মার্টফোন, ভিডিও গেমস ও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করছে শিশু কিশোররা। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে আসক্তি শিশু কিশোরদের অপরাধ প্রবণ করে তুলছে। শওকত হোসাইনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুমাইয়া খান। তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহারের প্রবণতা বেড়েছে। শিশু কিশোরদের স্মার্টফোনে আসক্তির কারণ মূলত বাবা মায়ের সময় না কাটানো, খেলার মাঠ ও সাথীর অভাব। বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বড় বড় অবকাঠামো, যার ফলে বাস্তব জীবনের সম্পর্ক এবং যোগাযোগে মনোযোগ কমে যাচ্ছে। মোবাইল এবং গেমিংয়ের প্রতি আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ কমিয়ে দিচ্ছে। ঘুমানোর সময় মোবাইল চালাচ্ছে, ঘুমের থেকে উঠেও মোবাইল চালাচ্ছে, বা পড়ার সময় বই নিয়েও তারা মোবাইলই চালাচ্ছে। আমরাও চাই গার্ডিয়ানরা যে স্কুল কলেজেও যেন বিনোদন থাকে, পড়াশোনার পাশাপাশি যেন তারপরে এই খেলাধুলার ব্যবস্থা হয়।
সামাজিক মাধ্যম এবং গেমিংয়ের আসক্তি ডিপ্রেশন, উদ্বেগ এবং একাকিত্বের মতো মানসিক সমস্যার কারণ হতে পারে। অনলাইন কন্টেন্টের মাধ্যমে ক্ষতিকর বা অনৈতিক বিষয়গুলোর প্রতি আগ্রহ বাড়ছে, যা নতুন প্রজন্মকে অপরাধপ্রবণ করে তুলছে। অবসর সময় সে কিভাবে কাটাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের প্রেক্ষাপটে সেই খেলার জায়গাও নেই, খেলার জায়গা থাকলেও খেলাটা এখন মাঠ থেকে শুরু করে মোবাইলে এসেছে। মোবাইলে গেম খেলছে কিংবা মোবাইলে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে গল্প করছে। শরীরের বিকাশের সাথে তার যে মানসিক পরিপক্কতার বিষয়টি, বিভিন্ন মানুষের সাথে মেশার মধ্য দিয়ে তার যে সাংগঠনিক এবং ব্যক্তিত্ব বিকাশের যে সুযোগটি, সেটি অপেক্ষাকৃত কম হচ্ছে। এর বিপরীতে নানা ধরনের অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের এই আসক্তির মূল কারণ পরিবারের সদস্য, সহপাঠী, পরিবেশ ও রাষ্ট্রের সচেতনতার অভাব। মোবাইল ব্যবহার করতে গিয়ে বা অনলাইনের সুযোগে বা ইন্টারনেটের সুযোগে যে ধরনের কন্টেন্টগুলোর সাথে সে পরিচিত হয়, এর অধিকাংশ কন্টেন্টই আসলে আমার সমাজ এবং সংস্কৃতি বিরুদ্ধ কন্টেন্ট। সেটি আপনি পর্নোগ্রাফির কথা বলুন, সেটি আপনি আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কিংবা অপরাধপ্রবণ মুভির কথা বলুন, সেই ক্রিমিনাল কন্টেন্টগুলো বা অ্যাডভেঞ্চার কন্টেন্টগুলো বা আমাদের যে আনএক্সপেক্টেড অথবা অনাকাঙ্ক্ষিত যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো দেখে সমাজের মধ্যে আবার অনেকে অপরাধ সৃষ্টি করছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারী মোট জনসংখ্যার 92%। এর মধ্যে বাংলাদেশের শিশু ও কিশোরেরা প্রতিদিন গড়ে প্রায় 3 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় 3 গুণ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আবিবা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। টাকা পাচার সহ নানা কারণে চাপে রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে গ্যাসের দাম ও ভ্যাটের হার বাড়ালে বাড়বে উৎপাদন খরচ। এতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ। ঢাকা চেম্বারের সংবাদ সম্মেলনে সব কথা বলেন বক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির হার 10.82%। সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও আবারও জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব করছে সরকার। অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি উঠে আসে। পাশাপাশি বাড়তি ব্যাংক সুদের হারসহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে ঢাকা চেম্বার অফ কমার্স। হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। আমরা যদি সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে। এমন পরিস্থিতিতে নতুন করে ভ্যাট বাড়ানো হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার কথাও বলেন তিনি। অর্থনৈতিক কিছু ডিসিশন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লস এঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা, 10,000-এরও বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস। মন্ত্রণা আবারও সন্ধ্যার 21 সংবাদে। সুবর্ণ জয়ন্তী উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ। আয়োজনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ফাইন্যান্স বিভাগ ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সুবর্ণ জয়ন্তীর উৎসবে অংশ নেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় বিগত 5 দশকে বিভাগের সাফল্য তুলে ধরেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। আর দেশ গঠনে সাবেক শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন। আমার মনে হয় একটা কারেক্টিভ মেজার্স নিয়ে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য আমাদের বিভাগ এবং আমাদের শিক্ষক মণ্ডলী সবাই সচেষ্ট। ফাইন্যান্স বিভাগ ভূমিকা রাখা উচিত যোগ্য গ্র্যাজুয়েটস এবং
তৈরি করা। মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে ব্যাংকগুলোর কথা যদি বলি, অদ্যাবধি আমার জানা মতে প্রায় 30 থেকে 34 জন সংখ্যক টপ ম্যানেজমেন্টে আছে, মানে ডিএমডি থেকে এমডি পর্যন্ত। আগে তো ধরেন যে ওখানে থাকলেও একটা মানে গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এখন আল্লাহ রহমতে সেখানে তারা কাজ করতে নিরপেক্ষ কাজ করতে পারে। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না, পাঠ্য বইয়ে বিএনপিকে হেয় করার অভিযোগ। হাসিনাকে ফেরাতে ভারতকে চাপে রাখার পরামর্শ, গুম খুন গণহত্যার বিচার দ্রুত শেষ করার তাগিদ। লালমনিরহাটে শূন্য রেখায় পিছু হটল বিএসএফ, সীমান্তে প্রযুক্তিগত শক্তি বাড়ানোর পরামর্শ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।